আসসালামু আলাইকুম। নমস্কার। গুড ডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার সাথে যারা আছেন অনলাইন এবং অফলাইনে, তাদের সবাইকে জানাই সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা শিক্ষা ও ক্রীড়া মনোবিজ্ঞান এই সাবজেক্টের একটা কোশ্চেনের উপরে আলোচনা করব। আশা করব আলোচনার পরে এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের আজকে প্রশ্ন, বংশগতি পরিবেশ বলতে কি বোঝেন? বংশগতি পরিবেশ বলতে কি বোঝেন এবং মানুষের ব্যক্তিত্বের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। মানুষের ব্যক্তিত্বের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটার উপরে আমরা আজকে আলোচনা করব। মানুষ জন্মগতভাবে যে দৈহিক ও মানসিক উপাদান নিয়ে জীবন শুরু করে তাকে বংশানুক্রম বা বংশগতি বলা যায়। যে প্রকৃতির বা যেসব গুণাগুণ বা স্বভাব সম্পদ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে তাকে বংশানুক্রমিক সম্পদ বলা হয়। অর্থাৎ মানুষ যেসব গুণ, হ্যাঁ, তার স্বভাব, এই যে সম্পদ, গুণ এবং স্বভাব, এটা একটা মানুষের সম্পদ। এই সম্পদ নিয়ে জন্মগ্রহণ করাকে বলা হয় বংশানুক্রমিক সম্পদ। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যের সম্পূর্ণ রূপ উদ্ঘাটন করা মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়, বা এটা অসম্ভব। প্রধানত বংশানুক্রম সূত্রে শিশু তার শিশু তার পিতা মাতার এবং কখনো কখনো পূর্বপুরুষদের ন্যায় তার আকৃতি, তার চোখ, নাক, কান, আহ, তার ইত্যাদি পেয়ে থাকে। মানে তার বংশানুক্রমে হয় পিতা মাতা অথবা কখনো কখনো তার বংশের অন্যদের মতন তার আকৃতি হয়, দৈহিক আকৃতি হয়। চোখ, নাক, কান, মুখ, চুল, হ্যাঁ, ইত্যাদি বংশানুক্রমে পেয়ে থাকে। কোনো কোনো স্থলে এটির ব্যতিক্রমও কিন্তু দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের মতন হয় না, হয়তো বংশের অন্য কারোর মতন হয়। আবার দেখা যায় যে না, বাবা মায়ের মতন হয়েছে, বংশের অন্য কারোর সাথে হয়তো তার কোনো মিল নাই। এটা ব্যতিক্রম। সব বিষয়ের উপরে কিছু ব্যতিক্রম জিনিস থাকে, এটার বেলাও ব্যতিক্রম কিছু আছে। মানসিক প্রবৃত্তি, মেধা বা বৃদ্ধি ইত্যাদি শিশু কি পরিমাণ পেয়ে বংশানুক্রমে প্রাপ্ত হয় তা নির্ণয় করা কঠিন। সে পিতামাতার থেকে বা বংশানুক্রমে যে কতটুকু পেয়েছে, তার মেধা কতটুকু পেয়েছে, তার বুদ্ধি কতটা পেয়েছে, হুম, সে কতটা মেধাবী হয়েছে, এটা কিন্তু নির্ণয় করা কঠিন। অ্যাকুরেট ভাবে বলা যায় না যে কতটুকু সে পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মেধাবী বাবা মায়ের ঘরেও মেধাবী সন্তান কিন্তু জন্মগ্রহণ করে না। আবার দেখা যাচ্ছে কখনো কখনো যে আহ, বাবা মা মেধাবী নয় কিন্তু সন্তান মেধাবী হিসেবে জন্মগ্রহণ করেছে। মেধা তো আমাদের দুই প্রকারের, এক হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে অনুশীলনগত। তো দেখা যায় যে মেধাগত যারা জন্মগ্রহণ করে, মেধা নিয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ, ঈশ্বরের দান এটা, তখন দেখা যায় যে বাবা মায়ের মেধা নেই কিন্তু সন্তান মেধাবী হয়ে জন্মগ্রহণ করেছে। আবার দেখা যাচ্ছে যে বাবা মা আহ, মেধাবী আছে, সন্তান খুব একটা মেধা নিয়ে জন্মগ্রহণ করতে পারেনি, তার হয়তো অনুশীলনগত মেধা তৈরি হয়েছে। আবার দেখা যায় যে
যারা বাবা মা মেধাবী নয় কিন্তু সন্তান মেধাবী হিসেবে জন্মগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় উম, পূর্বপুরুষদের কেউ বা বংশের কেউ না কেউ মেধাবী ছিল, তার সেটা নিয়েই সে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এখন কোন শিশু মধ্যে কি বংশগতি নিহিত আছে তা নিশ্চিত করা কিন্তু যায় না। অনেক সময় যে শিশুর মধ্যে তার বংশগতি নিহিত আছে কিনা সেটা কিন্তু নির্ণয় করা সব সময় যায় না। পরিবেশের মধ্যেই সেই ব্যক্তি বা সম্ভাবনার রূপ নিয়ে থাকে। দেখা যায় যে পরিবেশ, যে পরিবেশের উপরে বেড়ে ওঠে শিশু, সেই পরিবেশের মেধা বা সেই পরিবেশের অনেক কিছুই সে তখন তার ভিতরে সেটা মানে জন্মায়, সেটা নিয়েই সে বেড়ে ওঠে। যে জন্মগত বা বংশগত কোনোটাই নয়, দেখা যাচ্ছে যে পরিবেশগত ভাবে সে অন্য রকম হয়ে সে বেড়ে উঠেছে। বংশগতি অনিবার্য নয়। বংশগতি কোনো কোনো ক্ষেত্রে অবাঞ্ছনীয় গতি চেষ্টার ফলে বা পরিবেশের পরিবর্তনের ফলে রোধ করা যায়। অনেক সময় দেখা যায় যে মানে বংশগত যে গুণ বা মেধা থাকে সেটা পরিবেশের পরিবেশ অনেক সময় সেটাকে পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, যে পরিবেশ অনুযায়ী তার সেটা পরিবর্তন হতে পারে। এখন আসেন যে বংশগতি, বংশগতিটা কি? হুম, বা কিভাবে আমরা বংশগতি বংশানুক্রমে ইয়ে পেয়ে থাকি, জেনেটিক গুলো পেয়ে থাকি। আমরা জানি প্রায় 100টির মধ্যে শারীরিক বৈশিষ্ট্য বা লক্ষণ রয়েছে। 100টির মতো শারীরিক বৈশিষ্ট্য বা লক্ষণ আমাদের ভিতরে আছে, যেগুলো বংশগতির মাধ্যমে সংক্রমিত হতে পারে। আর এগুলো হচ্ছে কি হয়, বংশগতির মাধ্যমে সংক্রমিত হয়। যেমন মনে করেন শরীরের রং, তার দাঁতের গঠন, চোখের রং, চুলের ধরন, অস্বাভাবিক রক্তপাত প্রবণতা বৃদ্ধি ইত্যাদি, এগুলো আমরা বংশগতভাবে পেয়ে থাকি। অর্থাৎ আপনার ব্লাড গ্রুপ, এটাও আপনার দাঁতের রং বা দাঁতের যে গঠন, সেটা অনেক সময় কিন্তু বংশগতভাবে আমরা পেয়ে থাকি। চুলের রং, চোখের রং, চোখের আইবলের কনট্রাক্ট যে কালারটা, হ্যাঁ, কারোর দেখবেন ব্রাউন, কারোর ব্ল্যাক, হ্যাঁ, কারোর দেখা যায় যে একটু ইয়েলো ভাব থাকে, কারোর চোখের আইবলটা আপনার অ্যাশ কালার হয়ে থাকে, আমরা বিড়ালি চোখ বলি, যেটা ক্যাটস আই বলি। হ্যাঁ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাবা মায়ের নেই কিন্তু সন্তানের ওটা হয়েছে। এটা একমাত্র কারণ হচ্ছে তার বংশে কারো না কারো ছিল, বংশানুক্রমে সে সেটা পেয়েছে। যে বাবা মায়ের নেই কিন্তু বাচ্চার হয়েছে, সন্তানের রয়েছে। হ্যাঁ, অনেকের আশ্চর্য মনে হয় যে সন্তান, বাবা মা তো এরকম দেখতে না, তাহলে সন্তান এরকম কেন হলো। এটা তখন সে দেখা যায় বাবা মা থেকে বংশের কারো না কারোর আহ গঠন নিয়ে সে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, তাছাড়া বংশগতির মাধ্যমে পূর্বপুরুষেরা তাদের বংশধরদের মধ্যে সংক্রমিত করে বিভিন্ন সম্ভাবনার। আবার দেখা যায় যে আহ, বংশে কারো না কারো কঠিন একটা অসুখ ছিল, হ্যাঁ, রোগ ছিল, কিন্তু পরবর্তী জেনারেশন দেখা যাচ্ছে তাদের অনেকে নেই, হয়নি, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো না কোনো সন্তানের ঠিক সেই জিনিসটা হয়েছে, কোনো না কোনো রোগে সে সংক্রমিত হয়েছে। কিন্তু এটার কারণ যে বাবা মায়ের নেই, তার বাবা মায়ের নেই, তার বাবা মায়ের নেই, তাহলে এই সন্তানের কিভাবে হলো? কিন্তু কারো না কারো ছিল, বংশানুক্রমে কারো না কারো ছিল। অর্থাৎ এই যে সংক্রমিত কিছু অসুখ বিসুখ বলেন, হ্যাঁ, কিছু কিছু রোগ আছে যেগুলো শুধুমাত্র বংশগত ভাবেই হয়ে থাকে। বংশে যদি কারো না কারো থেকে থাকে, অবশ্যই কেউ না কেউ এই জিনিসটা নিয়েই জন্মগ্রহণ করবে। আচ্ছা, মনে করেন খেলোয়াড় হন বা শিল্পী হন, হ্যাঁ, শারীরিক বৈশিষ্ট্য এসব সম্ভাবনাকে পরিপুষ্ট করতে সাহায্য করে। এখন মনে করেন যে কেউ খেলোয়াড় হয়েছে, তো বাবা মা খেলোয়াড় না কিন্তু সন্তান খেলোয়াড় হয়েছে।
এটা বংশানুক্রমে হয়েছে। তার বংশে কেউ না কেউ খেলোয়াড় ছিল। আবার দেখা যায় ব্যতিক্রম হতে পারে যে আবার দেখা যায় যে পরিবেশগত, বাবা মা খেলোয়াড় না, বংশে কেউ কখনোই খেলোয়াড় ছিল না, সরি, কেউ খেলোয়াড় ছিল না, কিন্তু সে খেলোয়াড় হয়েছে। অর্থাৎ পরিবেশগতভাবে সে পরিবর্তন হয়েছে। তার নৈতিকতা, তার গঠন, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, পরিবেশগতভাবে সে পরিবর্তন হয়েছে। তার বংশানুক্রম তখন কাজ করেনি, বংশগতভাবে কিন্তু সে তখন তৈরি হয়নি, সে পরিবেশগতভাবে তৈরি হয়েছে। আবার মনে করেন যে শিশু বিকলাঙ্গভাবে জন্মগ্রহণ করে। এখন এই শিশু বিকলাঙ্গভাবে জন্মগ্রহণ করেছে, হয় তার বংশে কেউ না কেউ কখনো না কখন এরকম ছিল, কোনো না কোনো সংক্রমিত রোগে আক্রান্ত ছিল, সে কারণে হয়তো সে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে। এবং আহ অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বংশে কেউ ছিল না, পরিবেশগত বা শারীরিক কোনো সমস্যার কারণে সন্তান বিকলাঙ্গ হয়েছে। এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম আমরা ধরে নেব বংশানুক্রমে এগুলো হয়ে থাকে। একটা সন্তান শিল্পী হয়েছে, বাবা মা শিল্পী নন, কিন্তু ছেলে বা মেয়ে তাদের সন্তান শিল্পী হয়েছে। এটা হয়তো তার বংশে কেউ ছিল, সঙ্গীত করত বা শিল্প কর্মের সাথে জড়িত ছিল, কোনো না কেউ না কেউ ছিল, যার কারণে সে হয়েছে। আবার এটাও হতে পারে যে পরিবেশগতভাবে সে এটা হয়েছে, শিল্পী হয়েছে, পরিবেশ তাকে তৈরি করেছে শিল্পী হতে, তাকে সহযোগিতা করেছে। অর্থাৎ এখানে কিন্তু বংশগত এবং পরিবেশ দুটো কিন্তু একে অন্যের পরিপূরক। হ্যাঁ, একে অন্যের কিন্তু পরিপূরক, কাউকে বাদ দিয়ে কিন্তু কোনোটা উম, মানে 100% ধরা যায় না। আচ্ছা, যাই হোক, এখন সম্ভাবনাময় অঙ্কুরে যা যাচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে মানুষের ব্যক্তিত্ব ও গুণাবলীর পরিপূর্ণ বিকাশের সঙ্গে যেমন বংশগতির প্রভাব রয়েছে, তেমনি সুষ্ঠু পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা বলছিলাম। মানুষের ব্যক্তিত্ব হচ্ছে বংশগতি ও পরিবেশের যুগ্ম সৃষ্টি। অর্থাৎ একটা মানুষের ব্যক্তিত্ব শুধুমাত্র যে বংশগতভাবেই হবে তা নয়, আবার যে পরিবেশগতভাবে হবে শুধুমাত্র তা নয়, একজন আরেকজনের মানে যুগ্ম সৃষ্টি। বংশগতি এবং পরিবেশ হচ্ছে যুগ্ম সৃষ্টি, একজন আরেকজনের পরিপূরক। তো এটা গেল হচ্ছে আমাদের বংশগতি। এবার আসে পরিবেশ। অপরদিকে পরিবেশের সাধারণ অর্থ হলো আমাদের মানুষের চারপাশে যা কিছু আছে, যে অবস্থা আছে, সেটাই হচ্ছে পরিবেশ। সাধারণ অর্থে আমরা এটাই জানি যে এটাই হচ্ছে পরিবেশ। কিন্তু মনোবিজ্ঞানে পরিবেশের অর্থ অন্যরকম। মনোবিজ্ঞানীরা আবার পরিবেশের ব্যাখ্যাটা অন্যরকম ভাবে দিয়েছেন। যেমন মানুষের পরিবেশ বলতে বোঝায় যে যেখানে জন্মগ্রহণ করে তার সব রকম অবস্থা। মানুষ যেখানে জন্মগ্রহণ করে তার মানে জন্মগ্রহণের জায়গাটার সব ধরনের অবস্থা, যেমন পরিবার, সমাজ ও শিক্ষা ব্যবস্থা, তার ভৌগোলিক অবস্থা, আর্থিক দিক, খাদ্য, পরিপুষ্টি এবং বসবাসকারী এবং শিক্ষা গ্রহণকারী সঙ্গী সাথীদের অবস্থা ইত্যাদি। অর্থাৎ সে যেখানে জন্মগ্রহণ করছে তার সে পরিবার, তার সে সমাজ, তার আর্থিক অবস্থা, তার পরিপুষ্টি, তার খাদ্য, তার চিকিৎসা, তার বসবাসকারী বা শিক্ষা প্রতিষ্ঠানে তার যারা সহপাঠী আছে, হুম, তারা, এই সব মিলে হচ্ছে পরিবেশ। যে কোনো ঘটনা বা অবস্থা মানুষের ব্যক্তিত্বে প্রভাব সৃষ্টি করে। যে কোনো ঘটনা, যে কোনো ঘটনা বা বিষয় বা অবস্থা মানুষের ব্যক্তিত্বের উপর কিন্তু একটা প্রভাব ফেলে। তাদের সব কিছুতেই মানুষের পরিবেশের অঙ্গ বলে গণ্য করা
হয়। মানুষের ব্যক্তিত্বের পরিস্ফুটনে বংশগতি ও তার পরিবেশের প্রভাব যৌথভাবে যৌথভাবে কাজ করে থাকে, তবে একটির প্রভাব অন্যটির প্রভাবের উপর যথেষ্ট নির্ভরশীল। অর্থাৎ বংশগতি এবং পরিবেশ একটা আরেকটার উপরে প্রভাব ফেলে। এবার আসেন যমজ যমজ পর্যবেক্ষণ। যমজ পর্যবেক্ষণ অর্থাৎ টুইনন। আমরা জানি যে অভিন্ন জনগণের মধ্যে হুবহু একই রকম শারীরিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। একই মানুষের মতো দেখতে, একই রকম গঠন, হয়তো একই রকম কণ্ঠ, একই রকম তার চেহারা, তার আচার আচরণ দেখা যায় একই রকম হয়। দুজন বা তিনজন মানুষের মধ্যে একই রকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে যমজ বলা হয় আর কি, যে একই রকম আচার আচরণ দেখতে সবকিছুই, এটা হলো যমজ বলে থাকে। কিন্তু একই মায়ের সন্তান না, কিন্তু তার সাথে মিল আছে, অন্য কারো মিল আছে, এটা হতে পারে, কারণ তাদের বংশগতি এক ও অভিন্ন। তাদের বংশগতি এক এবং অভিন্ন, অর্থাৎ ভিন্ন নয়। সুতরাং এসব অভিন্ন যমজদের ব্যক্তিত্বের যে কোনো রকমের পার্থক্যের কারণ হলো তাদের পৃথক পৃথক পরিবেশের প্রভাব। একই মায়ের সন্তান যমজ, জন্মগ্রহণ করেছে, একই রকম চেহারা, একই রকম সবকিছু, কিন্তু তাদের দুজনকে যদি আমরা দুই জায়গায় রেখে যদি তাদেরকে গড়ে তোলা হয়, তাহলে দেখা যায় তাদের স্বভাবগতভাবে বা কিছু কিছু জায়গায় তাদের ভিন্নতা দেখা যায়। একই বংশের, একই মায়ের সন্তান বা একই পরিবারের সন্তান, কিন্তু দেখা যাচ্ছে তারা ভিন্ন রকম হয়েছে এই কারণে যে ভিন্ন পরিবেশে তারা মানুষ হয়েছে। দুজনকে যদি দুই জায়গায় রেখে মানুষ করা হয়, তাহলে কিন্তু পার্থক্য তাদের মধ্যে থাকবে। এটার কারণ হচ্ছে পরিবেশ। অর্থাৎ বংশানুক্রমে সে জন্মগ্রহণ করেছে, আর পরিবেশগতভাবে তারা দুজন কিন্তু দুই রকম হয়েছে। তবে সব রকম গুণাবলীর ক্ষেত্রে পরিবেশের প্রভাব কার্যকরী হয় না। উচ্চতা ও শারীরিক গড়ন একই রকম থাকে, যেটা বলছিলাম, একই রকম দেখতে, একই রকমের চেহারা, একই রকম সবকিছু, স্বভাবগত ভাবে বা তার আচার আচরণের দিক দিয়ে কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু ব্যক্তিত্ব ও বুদ্ধি বৃত্তির ক্ষেত্রে ভিন্নতার পরিবেশ উভয়ের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করতে পারে। পরিবেশের জন্য কিন্তু এই ব্যবধানটা সৃষ্টি হবে। দুটো যমজ সন্তান পৃথক পরিবেশে গড়ে তোলা হলে তাদের ব্যক্তিত্ব ও বৃদ্ধির সামঞ্জস্য থাকবে। ওই যে পরিবেশ, দুই পরিবেশে তাদেরকে মানুষ করলে দুজনের ভিতরে একটা পার্থক্য তৈরি হয়। আচ্ছা, কারণ ব্যক্তিত্ব বৃদ্ধি নির্ণয় করে পরিবার, সামাজিক অবস্থা, শিক্ষা পদ্ধতি, স্কুল কলেজের শিক্ষণকাল এবং সুযোগ সুবিধার উপর। যেহেতু এসব অবস্থা দুটো যমজের প্রত্যেকের জন্য আলাদা, এজন্য দুজনের ব্যক্তিত্ব ও বৃত্তিও আলাদা রূপ নেবে। তবুও একটা কথা মনে রাখতে হবে যে ভিন্ন পরিবেশে মানুষ করা হলেও যমজ সন্তানদের মধ্যে বুদ্ধি এবং ব্যক্তিত্বের পার্থক্য অভিন্ন থাকবে। যে পরিবেশে সে গড়ে উঠুক না কেন, ভাই বোন বা ভ্রাতৃ আহ যমজদের ব্যক্তিত্বের চেয়ে কম হবে। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যক্তিত্ব মানুষের গুণাবলী বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যমজ সন্তানদেরকে দুই পরিবেশে মানুষ করলে তাদের ভিতরে সম্পর্কটা
বা তাদের দৈহিক গঠন সবই একই থাকবে, কিন্তু পরিবেশের জন্য কিছুটা আচরণ দিক দিয়ে হয়তো ভিন্ন হতে পারে। অনেক সহজ, অনেক ইজি। হুম। যে বংশগতি এবং পরিবেশ, হ্যাঁ, পরিবেশ বংশগতির উপরে নির্ভরশীল, বংশগতি পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ বংশগতভাবে যেভাবে আমরা জন্মগ্রহণ করি না কেন, পরিবেশের জন্য অনেক সময় পরিবর্তন হয়। এবার আসেন পালিত সন্তান। আমরা অনেক সময় অন্যের সন্তানকে আমরা পালি। হুম। যে অনেকে সন্তান নেই, কারো কাছ থেকে নিজেদের ভিতরে, অনেক সময় পরিবারের ভিতর থেকে নেয়, অনেক সময় পরিবারের বাইরে থেকেও হচ্ছে সন্তান নেওয়া হয় এদেরকে পালন করার জন্য। হ্যাঁ। এই পালিত সন্তানের ক্ষেত্রে দেখেন কি হয়, ব্যক্তিত্বের বিভিন্ন গুণাবলীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। পালিত সন্তানেরা পালিত সন্তানদের নিয়ে গবেষণা করেছিলেন মনোবিজ্ঞানী পা কর। 1928 সালে তিনি দেখলেন পালিত সন্তানদের বৃদ্ধির সাথে পালক পিতাদের বুদ্ধির সামঞ্জস্য বেশি। সুতরাং দেখা যাচ্ছে বুদ্ধি নির্ভর করে বেশিরভাগ বংশগতির উপরে। আবার স্কোডাস এর গবেষণা থেকে অনুরূপ তথ্য পাওয়া গেছে, যে তিনি দেখেছিলেন যে বিভিন্ন পরিবারের ছেলে মেয়েদের একটি পালক পিতার বাড়িতে প্রতিপালন করা হলে তাদের বুদ্ধি প্রায় একই রকম হয়, একই রকম হয়। সুতরাং বলা যেতে পারে একই পরিবেশের প্রভাবে ছেলে মেয়েদের বুদ্ধিও একই রকম হয়ে থাকে। অর্থাৎ আপনি অন্য বংশের একটা সন্তানকে এনে আপনি যদি আপনার পরিবেশে রেখে যদি পালন করেন, পালিত সন্তান, দেখা যায় আপনার বুদ্ধি বা আপনার গুণ, আপনার গরিমা কিন্তু সে পায়। কারণ পরিবেশ তাকে সেটা সাপোর্ট করে, পরিবেশ তাকে তৈরি করে। অর্থাৎ আপনি যে পরিবেশের সন্তানটাকে মানুষ করছেন, সেই সন্তান কিন্তু আপনার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিবেশের জন্য এটা হচ্ছে, তখন কিন্তু বংশগতভাবে আর কিছু হচ্ছে না, তখন পরিবেশগতভাবে সে আপনার মতন হয়ে যাচ্ছে। আপনার মতন হয়তো দেখতে হয়ে যাচ্ছে, বড় হতে হতে সে আপনার মতন মেধা পাচ্ছে, সে বুদ্ধি পাচ্ছে। হুম। তখন সে কি হয়, পুরোটাই পরিবেশের উপর নির্ভর করে, কিন্তু সে যে বংশে জন্মগ্রহণ করেছে তার কিছুটা আজ কিন্তু তার থেকে যায়। একেবারে যে কিছুই থাকে না তা নয়, সে যে বংশে জন্মগ্রহণ করেছে সে বংশের কিছুটা ইয়ে তার ভিতরে থেকে যায়। স্বভাবগত হোক বা যে কোনো ভাবে হোক, গঠনমূলক ভাবে হোক, তার ভিতরে থেকে যায়। কিন্তু যে পরিবেশে সে মানুষ হচ্ছে, যাকে সে মানুষ করছে, বেশিরভাগ হচ্ছে তার মতো হয়ে যায়, সেই পালিত পিতামাতার মতো হয়ে যায়। তো এটা গবেষণা করে পাওয়া গেছে। তো এটা গেল আমাদের পালিত সন্তানদের ক্ষেত্রে। এসব গবেষণা থেকে স্পষ্ট বোঝা যায় যে বংশগতি আর পরিবেশ উভয়টাই ব্যক্তিত্ব বিকাশের জন্য কাজ করে থাকে। অর্থাৎ বংশগতি ও পরিবেশ একটিকে বাদ দিলে আরেকটি চিন্তা করা যায় না, বা আরেকটিকে বাদ দেওয়া যায় না, সম্ভব নয়। সত্যিকার আহ বিকাশ লাভের জন্য যেমন চাই বংশগতির মাধ্যমে পাওয়ার সম্ভাবনা, আবার সম্ভাবনাকে বিকশিত করার জন্য চাই উন্মুক্ত এবং উপযুক্ত পরিবেশ। যেমন বংশগতিরও প্রয়োজন আছে, তেমন উন্মুক্ত এবং উপযুক্ত পরিবেশও আমাদের প্রয়োজন আছে সন্তান বেড়ে ওঠার ক্ষেত্রে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে বংশগতি পরিবেশ বলতে কি বুঝেন, আর মানুষের ব্যক্তিত্বের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করব। আশা করব যে আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। যদি আসে এবং আসার সম্ভাবনা আছে, আপনারা লিখতে পারবেন, আশা করি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এবার আমি কিছু প্রশ্ন, হ্যাঁ, বড় প্রশ্ন আপনাদেরকে বলবো। এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবেন, কারণ বলা যায় না যে আমরা ক্লাস কতটা পাবো।
হ্যাঁ, তো আগে আমি বলে রাখছি যে এই যে আহ, শিক্ষা ও ক্রীড়া মনোবিজ্ঞান, শিক্ষা ও ক্রীড়া মনোবিজ্ঞান এই বিষয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, গ বিভাগে থাকে কয়েকটা বড় প্রশ্ন, খুব বেশি না, 4-5টা প্রশ্ন আমি বলে দেব, একটু এটা মাথায় রাখবেন এবং যদি পারেন এগুলো একটু পড়ে রাখবেন। মনোবিজ্ঞান ও ক্রিয়া মনোবিজ্ঞান বলতে কি বোঝেন? প্রশ্ন নাম্বার 1, মনোবিজ্ঞান ও ক্রিয়া মনোবিজ্ঞান বলতে কি বুঝেন? শারীরিক শিক্ষা ক্ষেত্রে ক্রিয়া মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করুন। এটা কিন্তু 22 সালেও এসেছিল এই প্রশ্নটা। হুম, এই সালের প্রশ্নই কিন্তু আসে। কোশ্চেন নাম্বার 2, মনোযোগ বলতে কি বুঝেন? মনোযোগের বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ কারণগুলো ব্যাখ্যা করুন। এটাও কিন্তু 20 সালে এসেছিল। ঠিক আছে, এবার নাম্বার 3, বংশগত বংশগতি পরিবেশ বলতে কি বুঝেন? মানুষের ব্যক্তিত্বের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করুন, যেটা আমরা আজকে আলোচনা করলাম এই কোশ্চেনটা। আরেকটা হচ্ছে উম ব্যক্তিত্বের সংজ্ঞা দিন। ব্যক্তিত্বের সংজ্ঞা দিন। খেলাধুলার উন্নয়ন তথা খেলোয়াড়দের ব্যক্তিত্ব বিকাশে পরিবেশগত উপাদানগুলোর প্রভাব লিখুন। এটাও মনে হয় 20 সালে কি 22 সালে এসেছিল। হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা বড় প্রশ্ন পড়লে কিন্তু ছোট ছোট প্রশ্নেরও অ্যান্সার দেওয়া যায়। ওই একটা প্রশ্নের ভিতর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে 3টা পার্ট আছে, ক খ গ। তো দেখা যায় একটা প্রশ্নের কিন্তু অনেক সময় 3টা পার্টেই পাওয়া যায়। ছোট প্রশ্ন পাওয়া যায়, সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়া যায়, ব্রড প্রশ্নও থাকে। তো একটা বড় প্রশ্ন যদি সুন্দর করে পড়া যায়, পুরোটাই যদি পড়া যায়, তাহলে আমার মনে হয় যে বিভাগেই আসুক না কোনো কোশ্চেনটা আমরা লিখতে পারবো। আর একটা আছে, সহজাত প্রবৃত্তি বলতে কি বুঝেন? এটা হয়তো আমি আগে পড়িয়েছিলাম, মেবি। সহজাত প্রবৃত্তি বলতে কি বুঝেন? সহজাত প্রবৃত্তি সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী মতবাদ সমূহ আলোচনা করুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 4-5টা প্রশ্নের বললাম, প্রশ্ন বললাম, এগুলো একটু পড়ে নিবেন, একটু এখন পড়ে রাখবেন, পরীক্ষার সময় চাপ কম থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে।